হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, ভূতনাথ বাবুর ভূত দর্শন। গ্রামটির নাম মহেশপুর। এই গ্রামে মা ও ছেলে বাস করত। বহুদিন আগে ভূতনাথ বাবুর বাবা মারা যায়। সেখান থেকে মা ও ছেলের সংসার। এই সংসারে দুই মা ও ছেলে থাকে, কিন্তু ভূতনাথ বাবুর মায়ের খুব বয়স হয়েছে। রান্না করা, বাসন মাজা এবং ছেলেকে খাওয়া দাওয়া দেওয়া খুব সমস্যা হয়। সেই ক্ষেত্রে একদিন বললেন, বাবা ভূতনাথ, তুই একটা বিয়ে কর বাবা। আমি আর এই বয়সে এত কিছু ঘেটে ঘুটে পারছি না বাবা, তুই একটা বিয়ে কর। ভূতনাথ বলে উঠল, মা আমি বিয়ে করব ঠিক আছে, কিন্তু আমার কে মেয়ে দেখে দেবে বলো? আর তুমি এক কাজ করো, আশেপাশে কাকা জেঠারা আছে, ওদেরকে গিয়ে বলো, যদি ওরা একটা কোনো মেয়ে দেখে দেয় তো আমি বিয়ে করতে রাজি আছি। সেই মতো ভূতনাথ বাবুর মা গ্রামের 5 জনকে বলল একটা মেয়ে দেখার কথা। সেই মতো গ্রামের মোড়ল মাতব্বররা ঠিক করলো যে হ্যাঁ, তো সত্যি তো, যে ভূতনাথ বাবু তো একটা বিয়ে দেওয়া উচিত। ভূতনাথের তো বিয়ের বয়সটাও হয়েছে, আর ভূতনাথের মায়ের তো অনেক বয়সও হয়ে গেছে। সেই মতো সংসারটা বউ এলে বা একটা মেয়ে এলে ওদের সংসারটা একটু ভালো হয়। সেই মতো ভূতনাথ বাবুকে বিয়ে দেওয়া হলো কৃষ্ণনগরে এক গৃহস্থ পরিবারের মেয়ের সঙ্গে। বিয়ে হয়ে এলো মেয়েটা কাজকর্মে খুবই ভালো এবং সংসারী মেয়ে। দিব্যি চলছিল ভূতনাথবাবুর সংসার। হঠাৎ ভূতনাথবাবুর স্ত্রী পোয়াতি হয়ে যায়। পোয়াতি হওয়ার পরে একদিন কৃষ্ণনগর থেকে ভূতনাথের শ্বশুর এলো, এসে বললেন, বাবা মেয়ের তো শরীরটা খুব ভালো নয়, তো এক কাজ করি, মেয়েটাকে আমি না তো আমার ওখানে নিয়ে যাই, আর একটা সন্তানাদি হলে তখন না তো আবার এখানে চলে আসবে। কি বলো ভূতনাথ? আর কি বলো বিয়ান মশাই? একথা শুনে ভূতনাথের মা এবং ভূতনাথ দুজনেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এ কথা তো ঠিক বিয়ান বিয়াই ভাই, আমার তো এই বয়স হয়েছে, আর বৌমাটাও এই অবস্থা। একটা বাচ্চা কাচ্চা হলে আমি আর কি সামলাতে পারবো? আর তুমি না তো বৌমাকে নিয়ে যাও বাবা, তোমার বাড়িতে একটা বাচ্চা কাচ্চা হলে তারপরে বৌমাকে তুমি পাঠিয়ে দিও এখানে। কি বলিস ভূতনাথ? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো মা। বাবু আপনি এক কাজ করুন, আপনি আপনার মেয়েকে না নিয়ে যান, একটা বাচ্চা কাচ্চা হলে তারপরে আপনি পাঠিয়ে দেবেন, না তো আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু বাবা ওই 7 মাসে একটা সাধ যে খাওয়াতে হয়, সেই ক্ষেত্রে তুমি কি একটু যাবে বাবা? আর তোমার মায়ের তো বয়স ভালো নয়, তুমি যদি যেতে তাহলে একটা অনুষ্ঠান ছোটোখাটো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না? এই ভূতনাথ, 7 মাস হয়ে গেলে তুই যাবি, গিয়ে একটু খাইয়ে দাইয়ে দিয়ে আসবি, একটু মিষ্টি মাছ টাছ মাংস টাংস যা পারিস নিয়ে যাস বাবা। ঠিক আছে মা, তুমিও চিন্তা করো না। 7 মাস হয়ে গেলে আমি গিয়ে একবার দেখেও আসবো, আর তোমার বৌমাকে সাথ খাইয়ে দিয়েও আসবো। এই কথা মতো ভূতনাথ বাবুর স্ত্রীকে তার শ্বশুর নিয়ে চলে গেল কৃষ্ণনগরে।
বেশ কয়েক মাস পেরিয়ে গেল। 7 মাস পড়তেই বাড়িতে চিঠি এলো যে বাবু তুমি অমুকদিন আসো, মেয়ের তো 7 মাস পড়েই গেল, তুমি একটু খাওয়া দাওয়া করে যেও আর মেয়েটাকে 7 খাইয়ে দেবো। সেই মতো ভূতনাথ রওনা হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় ভূতনাথের মা বলে দিল, বাবা যাওয়ার পথে একটা বেশ বড় দেখে রুই মাছ নিয়ে যাস, না হলে কাতলা মাছ। আর শোন না, এই একটু মিষ্টি মিঠাই, মিষ্টির হাঁড়ি দেখ, শ্বশুর বাড়ি যাচ্ছিস, বৌমার শরীরটা এরকম, তো একটু মিষ্টি মিঠাই, একটু রুই মাছ আর নতুন শাড়ি নিয়ে যা, সায়া শাড়ি ব্লাউজ তোকে তো বাবা নিতেই হবে, কি বলিস বল? আর এটা তো আমাদের হিন্দু বাড়ির রিয়াজ বাবা। হ্যাঁ মা, সেটা তুমি বলে দেবে, অবশ্যই আমি নিয়ে যাব। এই বলে ভূতনাথ রওনা দিল কৃষ্ণনগরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভূতনাথ বেরিয়ে পড়ল শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে শ্বশুরবাড়ি। আর যাওয়ার সময় শিয়ালদা কোলে মার্কেট থেকে শাড়ি, সায়া, ব্লাউজ এবং মাছ, জোড়া রুই, মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি এবং সব কিছু সরঞ্জাম নিয়ে রওনা দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগরের ট্রেন সন্ধ্যা 7:30 ছিল। সেই ট্রেনে উঠে ভূতনাথ বেরিয়ে পড়ল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রাত তখন 9:30। ট্রেন থামলো কৃষ্ণনগর স্টেশনে। ওখান থেকে বেশ আধা ঘন্টার রাস্তা। পায়ে হেঁটে 3টে গ্রাম পেরোলেই ভূতনাথবাবুর শ্বশুর বাড়ি। ভূতনাথ চলতে শুরু করলো মাঠ দিয়ে। রাস্তা দিয়ে ভূতনাথ হেঁটেই চলেছে। বেশ আধো চাঁদ উঠেছে আকাশে, রাস্তাপালা দেখাও যাচ্ছে, দক্ষিণে হাওয়া বইছে, ভালোই লাগছিল হাঁটতে। ভূতনাথ একা চলতে শুরু করেছে। দুদিকে ধান গাছ দোলা দিচ্ছে, বেশ কয়েকটা মাঝে মাঝে ঝাউ গাছও আছে বটে। ভূতনাথ হাঁটতে শুরু করেছে মাঠের মধ্যখান থেকে। কেউ কোথাও নেই, এই তো আর একটা গ্রাম পেরোলেই তার শ্বশুর বাড়ি। গ্রাম তো নয়, যেন খাঁ মাঠ। ফাঁকা ফাঁকা একটা দুটো বাড়ি আছে বটে, কিন্তু সে বাড়িতে তেমন কিছু লোকজন মনে হয় বাস করে না। দূরের গ্রামের আলোটা টিপ টিপ করে দেখা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আতফালি চাঁদও আছে বটে। ভূতনাথ কোনো দিকে না তাকিয়ে হন্তদন্ত হয়ে চলতে শুরু করলো মাঠের মধ্যেখান থেকে। হঠাৎ পেছন থেকে কে যেন আওয়াজ দিল, কে জামাই যাও নাকি গো? ভূতনাথ বাবু শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি গো? কে কে কে? তাকিয়ে দেখে পেছনে কেউ নেই, শুনশান রাস্তা। হ্যাঁ, দূরে কয়েকটা কুকুরের গলার আওয়াজও পাওয়া যাচ্ছে বটে। এছাড়া জনমানব শূন্য, পুরো বিজন মাঠ, নির্জন মানুষ, কেউ কোথাও নেই। ভূতনাথ এদিক ওদিক না তাকিয়ে মনে মনে ভাবলো, হয়তোবা পেছন থেকে কেউ একটা আনখা আওয়াজ দিয়েছিল, কি হয়তো আমার মনের ভ্রমও হবে, কি জানি হয়তো কিছু ভুল শুনেছি। এ কথা ভাবতে ভাবতে ভূতনাথ এগিয়ে চলল মাঠের মধ্যখান থেকে। আবার আবার সেই একটি আওয়াজ, কে জামাই যাচ্ছ নাকি গো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কে? তখন বা ডাকলেন, এখনও ডাকলেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না কেন? কাউকে দেখতেও পাচ্ছি না কেন? আচ্ছা, কে আপনি? সামনে আসুন। আবার আবার সেই একই ব্যাপার।
না কোনো মানুষ, না কোনো গরু ছাগল, না কোনো পাখি পক্ষ, কোনো আওয়াজ নেই, কারো দেখাও গেল না। ভূতনাথ ভাবলো, হয়তো আমি একা যাচ্ছি বলে আমার মনের মধ্যে এরকম শঙ্কা দেখা দিয়েছে। ভূতনাথ এবারে খুব দ্রুত গতিতে পা চালাতে শুরু করলো। এবারে পাশে একটা কিসের গুঞ্জন, ধান গাছটা নড়ে উঠল। ভূতনাথ থমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কে ওখানে? ধানের মধ্যে কারা? হঠাৎ 2-3 জন ওখান থেকে বেরিয়ে এলো, কালো কালো মানুষ, ঠিক ঠিক চেহারা দেখা যাচ্ছে না। ভূতনাথ প্রশ্ন করলো, আপনারা কারা? আর এত রাতে এই ধান খাটের মধ্যে কি বা করছেন? একটা বিকট হাসি হেসে 3 থেকে 4 জন লোক সামনে এগিয়ে এলো। আমার থেকে প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি জামাই বাবাজি না? এই কৃষ্ণনগরের কালুবাবুর মেয়ের সঙ্গে আপনার তো বিয়ে হয়েছে না? ভূতনাথ বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনাদের তো চিনলাম না, আপনারা কারা? না 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 না, আমরা ওই গ্রামেরই মানুষ। এই বাজারে গেছিলাম আর কি, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। আর আর এই যে এর নাম হচ্ছে ভুলু, এই ভুলু ছাগলটা হারিয়ে গেছে, তো এই ধানের মধ্যে খুঁজছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। একটু মনে মনে ভূতনাথ সবাই পেল বটে, কিন্তু ভূতনাথের মনে একটা সংঘাত হয়ে গেল যে এত রাতে এরা এখানে এসে এবং অন্ধকারের মধ্যে আমার নাম জানলো বা কি করে। সেই মতো ভূতনাথ বলতে শুরু করলো, আমি শ্বশুরবাড়ি যাব, যদি আপনারা কি এখন বাড়ি যাবেন? না না, তুমি যাও বাপু, তোমার শ্বশুর বাড়ি, তুমি যাবে, যাও যাও যাও। ঠিক আছে, ধন্যবাদ। এই বলে ধন্যবাদ দিয়ে ভূতনাথ চলতে শুরু করলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি যখন গিয়ে পৌঁছয় তখন রাত 12:30 বাজে। ভূতনাথের স্ত্রী বাইরে বেরিয়ে এলো এবং শ্বশুর এসে বলল, বাবা তুমি এত রাত হয়ে গেল ফিরতে, আর আমরা তুমি আসবে সেই তোমার পথ চেয়ে বসে আছি বাবা। ঠিক আছে, এত রাত হয়ে গেল, মা একটু বাইরে বেরিয়ে আয়, জামাইকে নিয়ে এসছে দেখ। ভূতনাথের স্ত্রী বাইরে বেরিয়ে এলো, হাত থেকে দইয়ের হাঁড়িটা মিষ্টি হাঁড়িটা নিয়ে ঘরে চলে গেল। মাছটাকে কেটে রান্নাও করলো। সেই রাতে মাছ খেলাম, আমার স্ত্রীও আমার সঙ্গে বসে মাছ খেলো। অর্থাৎ ভূতনাথবাবু, তার শ্বশুর এবং তার স্ত্রী একসঙ্গে মাছ ভাত খেলো। সকাল হতেই ভূতনাথবাবু বলে উঠলেন, দেখুন শ্বশুরমশাই, আমি বাড়ি চলে যাই, মা একা থাকেন, আর আপনার মেয়েকে দেখে তো গেলাম, খাইয়েও গেলাম, আর এই তো শাড়ি সায়া ব্লাউজ দিয়ে গেলাম, কিছু টাকা রাখুন, যদি কোনো অসুবিধা হয়। উনি কিন্তু সঙ্গে সঙ্গে ভূতনাথের শ্বশুর মশাই ওর হাতটি চেপে ধরে বলল, না বাবা শোনো ভূতনাথ, তুমি বাবা আর যেও না, এই তো 7 মাস পেরিয়ে 8 মাসে পড়লো, সামনের মাসেই মনে হয় কিছু একটা হয়ে যাবে। মেয়েটার শরীরটা ভালো না, নাতি হোক নাতনি হোক, যাই হোক না কেন, একবার তুমি দেখে বাড়ি যেও বাবা। ভূতনাথ তার শ্বশুরের কথাটা ফেলতে পারল না, থেকেই গেল ভূতনাথ শ্বশুর বাড়িতে। কয়েকদিন পরে ভূতনাথের স্ত্রীর পেটে ব্যথা উঠল এবং বাচ্চা প্রসব করলো। বাচ্চা একটা নয়, 4-4টে সন্তান। 4-4টে সন্তানের না আছে কোনো মুখ, মাথাটুকু আছে,
তাও প্লেন মাংস দিয়ে ঢাকা, না চোখ, না কান, না নাক। কি আশ্চর্য! এই বাচ্চাদের চোখ কোথায়, কান কোথায়, মুখ কোথায়? গ্রামের লোক তো সব এক জায়গায় জড়ো হয়ে সবাই মিলে হাহুতাশ করছে। এ কি, আমাদের ভূতনাথদের এই চারটে সন্তান? জামাই, তুমি কি বলতে পারো এই বাচ্চাগুলোর? দাইমা বলে উঠল, এ বাবা, এ তো সব ভূতের বাচ্চা বলে মনে হয়। এ বাচ্চা কোনো চোখ কান কিছু নেই, কিন্তু এক জায়গায় চোখ দুটো দেখতে পাচ্ছি। শোনে একটু খুশি হলাম, হয়তো চোখটা একটু সরে গেছে। আমি কি বললাম, দাইমা কোথায় চোখ? দাইমা বলে উঠল, এ চোখ নাক কান কোথাও নয়, এর পাছায়, বাচ্চার পশ্চাৎ দেশে এই চোখ কান নাক দেখা যাচ্ছে। এ তো বাচ্চা নয় বাবু, এসব ভূতের বাচ্চা। এসব বাচ্চা, এসব কোনো পেতাত্তা পেটে ধরেছে। তুমি জানি না তুমি কবে কি রাতে ভিতে এনে খাইয়েছিলে। আমার মনে পড়ল, অর্থাৎ ভূতনাথের মনে পড়ল সেই রাতের কথাটা। সেই রাতে ভূতনাথের সঙ্গে যারা দেখা করেছিল তারা আর কেউ নয়, সব পেতাত্তাই ছিল। তার কারণ সেই খাবারগুলো খাওয়ার পরে ভূতনাথের স্ত্রীর পেটে এই বাচ্চা আসে এবং জন্মগ্রহণ করে। রাতের অন্ধকারে খাবারের সঙ্গে ওই আত্মাগুলো ভূতনাথবাবুর স্ত্রীর পেটে প্রবেশ করেছিল এবং বাচ্চা রূপে তা প্রসব করেছিল ভূতনাথবাবুর স্ত্রী। হ্যালো ফ্রেন্ডস, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং আমাদের রচয়িতা। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।